কি এভাবে কি দেখছো? অথই মনোমুগ্ধের ন্যায় বলে। আপনি এভাবে কারোর সামনে হাসবেন না রদ্রিক, কোনো দিন হাসবেন না। এই হাসিটুক সব সময় শুধু আমার সামনেই হাসবেন। আপনার এই প্রাণ খোলা হাসি যেন শুধু এবং শুধু আমিই দেখতে পাই। আপনার হাসি দেখার একান্ত ব্যক্তিগত ব্যক্তিটি শুধু আমি হব, আর কেউ না। অথয়ের সহজ সরল স্বীকারোক্তিটুকু যে রদ্রিকের হৃদয়ে কি পরিমাণ প্রভাব ফেলেছে তা শুধু সে জানে। এই মেয়েটা ক্ষণে ক্ষণে তাকে আরও বাজেভাবে নিজের মায়ায় জড়িয়ে নিচ্ছে। মেয়েটার ভালোবাসায় আরও গভীরভাবে পড়ে যাচ্ছে সে। তবে রদ্রিকের এতে একটুকু খারাপ লাগে না। সে তো আরও ভালোবাসতে চায় মেয়েটাকে, শতবার, হাজারবার, লাখোবার, কোটিবার, বহুবার এই এক মেয়েরই প্রেমে পড়তে চায় সে, যে কিনা তার সহধর্মিণী, তার স্ত্রী, তার ভালোবাসা। রদ্রিক অথয়ের বাহু ধরে তাকে নিজের বরাবর এনে দাঁড় করালো, মুখ নামিয়ে আনলো অথয়ের কাছে। তার নিখুঁত ভালোবাসাটুকু বোঝানোর জন্য অধর ছোঁয়ালো অথয়ের ললাটে। এই একটুখানি স্পর্শে অথয়ের সর্বাঙ্গ যেন ঝটকা দিয়ে কেঁপে উঠল। লোকটার অধরের এই স্পর্শটুকু যেন তাকে জানান দিয়ে দিচ্ছে যে রদ্রিক তাকে ঠিক কতটা ভালোবাসে। অথই তা খুব করে অনুভব করতে পারছে। তাই তো পরম সুখে অথয়ের বন্ধ চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তা রদ্রিকের অগোচরেই বিলীন হয়ে গেল। সময় নিয়ে সরে আসলো রদ্রিক। অথই পিটপিট করে চোখ মেলে তাকালো। রদ্রিক মুচকি হেসে বলে, দুপুর গড়িয়ে গিয়েছে, নিশ্চয়ই তোমার ক্ষুধা লেগেছে। খাবার তৈরি আছে, চলো যাওয়া যাক। চলুন তাহলে। অথইকে নিয়ে কিচেন রুমে আসে রদ্রিক। মূলত কিচেন রুমেই খাবার খাওয়ানোর ব্যবস্থা করা। রাউন্ড একটি টেবিল, সেখানে 4টা চেয়ার রাখা। রদ্রিক অথইকে একটা চেয়ারে বসিয়ে দিল, তারপর নিজেও বসে পড়ল। তারপর খাবারের বাটিগুলো ঢাকনা সরালো, কিন্তু দেখে খাবারগুলো ঠান্ডা হয়ে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ আগেই বানিয়ে রেখেছে খাবারগুলো। যা দেখে নাক মুখ কুঁচকালো রদ্রিক। রাগী স্বরে বলে, এই সাব্বিরটাও না একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারে না। খাবারগুলো পুরো ঠান্ডা, না জানি কখন বানিয়েছে। উফ, অসহ্য। রদ্রিকের কথা শেষ হতেই দেখে অথই চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। অথইকে দাঁড়াতে দেখে ও প্রশ্ন করে, তোমার আবার কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? অথই ওর ব্যাগ থেকে একটা ক্লিপ বের করলো, তা দিয়ে নিজের চুলগুলো সুন্দরভাবে বেঁধে নিল। এরপর বলল, খাবারগুলো যেহেতু ঠান্ডা, আর আমি জানি আপনি গরম খাবার ছাড়া খেতেই পারেন না, তাই খাবারগুলো গরম করা প্রয়োজন, আর আমি এখন সেটাই করব। অথয়ের বলতে দেরি রদ্রিকের চেঁচাতে দেরি হয়নি। সে বলে, হোয়াট, কি বলছো এসব? তুমি খাবার গরম করবে? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? সমস্যা মানে? অনেক সমস্যা। এখানে ওভেন নেই যে সেটা দিয়ে খাবার গরম করবে তুমি। এখানে চুলো জ্বালিয়ে সব করতে হবে, আর আমি তোমাকে তা করতে দিব না। বাই চান্স যদি ছ্যাঁকা ট্যাঁকা লেগে যায়, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি। রদ্রিকের এহেন কথায় অথয়ের বিরক্ত লাগলো। সে কপাল কুঁচকে বলে, আমি কি কচি খুকি যে রান্না করতে পারি না? আর চুলো জ্বালাতে গেলে আগুনের আঁচ লেগে যাবে। শুনুন, আপনার বউ কোনো অকর্মা ঢেকে না, সে মোটামুটি সবকিছুই রান্না করতে পারে। তো কোনো কথা বলবেন না, আমি এখন এই খাবারগুলো গরম করে নিয়ে আসছি, আপনি বসুন। কি আর বলবে রদ্রিক? বইয়ের করা কথায় তাকে চুপচাপ মেনে নিতে হলো। হতাশ হয়ে বলল, ঠিক আছে, তবে সাবধানে, হ্যাঁ? আর আমিও তোমাকে হেল্প করি। ঠিক আছে, আপনি আমাকে তরকারির বাটিগুলো চুলোর কাছে এনে দিন, তাহলেই হবে। বলেই অথই একটা তরকারির বাটি নিয়ে চলে গেল। তারপর চুলাতে একটা নন স্টিলের কড়াই দিয়ে সেটাইতেই তরকারিগুলো ঢেলে দিল। সুন্দরভাবে তরকারিটা গরম করতে লাগলো। এর মধ্যেই রদ্রিক বাকি তরকারির বাটিগুলো নিয়ে আসলো। অথই একটা একটা করে তরকারি গরম করে নামাচ্ছে, আর রদ্রিক সেগুলো নিয়ে টেবিলে সাজাচ্ছে। এইভাবে সবগুলো তরকারি গরম করে নিল তারা মিলেমিশে। অথই গিয়ে নিজে খাবার বেড়ে নিল প্লেটে, কিন্তু একটা প্লেটে খাবার বাড়তেই রদ্রিক অথইকে থামিয়ে দিল। একটাতেই খাবার বারো? ভ্রু কুঁচকে অথই বলে, কিন্তু কেন? মুচকি হেসে রদ্রিক বলল, কারণ আমি তোমার হাতে খাবার খাবো। রদ্রিকের সরল আবদার যা শুনে অথয়ের মনটা কেমন করে উঠল। সে চুপ করে দাঁড়িয়ে আছে। তা দেখে রদ্রিক বলে, কি হলো, চুপ করে আছো যে?
খাইয়ে দিবে না? নিজেকে সামলে নিল অথই, ধীর আওয়াজে বলে। আসলে আমি কখনো কাউকে খাইয়ে দিইনি, তাই আর কি। কোনো সমস্যা নেই, তবুও আমি তোমার হাতেই খাবো। অথই মাথা দুলালো, তারপর ভাতের প্লেটটা হাতে তুলে নিল। তরকারি দিয়ে ভাতটুকু মেখে নিয়ে রদ্রিকের মুখের সামনে ধরল। রদ্রিক অনতি বিলম্বে খাবারটুকু মুখে পুরে নিল। এদিকে রদ্রিকের ঠোঁটের ছোঁয়ায় অথয়ের আঙ্গুলে এসে লাগতেই অথয়ের ঠোঁট কামড়ে ধরে। তার পায়ের তলা শিরশির করছে। রদ্রিক খাবারটুকু গিলে নিতে অথই আবারও খাবার ধরল রদ্রিকের মুখের সামনে, কিন্তু এবার রদ্রিক খেলো না। সে অথয়ের হাতটা ধরে সেটা অথয়ের দিকে ঘুরিয়ে দিল। চোখের ইশারা করে বলে উঠল, তুমিও খাও, তোমারও তো খিদে পেয়েছে। অথই বিনা বাক্যে খাবার খেয়ে নিল। ঠিক একইভাবে পুরোটা খাবার শেষ করলো দুজনে। অথই এত্রো থালা নিয়ে চলে গেল। অপরিষ্কার থালা বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে মুছে জায়গা মতো রেখে দিল। কাজ শেষ করে পেছনে ঘুরতেই রদ্রিকের প্রশস্ত বুকের সাথে ধাক্কা লাগে অথয়ের। পড়ে যেতে নিলেই রদ্রিক দ্রুত অথয়ের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল অথই, এখন নিরাপদে আছে ভেবে চোখ মেলে তাকালো। তারপর কপট রাগ দেখিয়ে বলে, এসবের মানে কি? এমনভাবে ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়েছেন, আর একটু হলেই তো পড়ে আমার কোমরটা ভেঙে যেত। রদ্রিক বাঁকা হেসে বলে, ভাঙতে তো দেয়নি, তার আগেই তো ধরে ফেলেছি। হুম। ভেংসি কাটে অথই। রদ্রিক আলতো হাসলো। পরপর একটা ঝাটকায় কোলে তুলে নিল অথইকে। ভয় পেয়ে অথই রদ্রিকের গলা জড়িয়ে ধরে আতঙ্কিত গলায় বলে, আরে এভাবে হুট করে কোলে নিয়ে নেন কেন? আজব তো। আমি ভয় পাই না, হ্যাঁ? অভ্যাস করে নাও। বলেই রদ্রিক কিচেন থেকে বেরিয়ে দোতলার দিকে হাঁটা ধরল। দোতলায় এসে একটা রুমে প্রবেশ করলো রদ্রিক। রুমে আসতেই অথই গোল গোল চোখে সব দিকে তাকাচ্ছে। রুমটা আকারে বেশ বড় এবং বেশ খোলামেলা। রুমের এক পাশে পুরো খোলা, মানে সেখানে স্লাইডিং ডোর লাগানো, সেখান দিয়ে ব্যালকনিতে যায়। সেখানে পর্দা লাগানো, সাদা আর নীল রঙের সংমিশ্রণের। বিছানার চাদর আর সোফার সেটের কুসুমগুলো একই কালারের সংমিশ্রণের। রদ্রিক অথইকে নিয়ে সোজা বিছানায় শুয়ে দিল। এরপর নিজেও অথয়ের অন্য পাশে শুয়ে পড়ল। পরপর হাত বাড়িয়ে অথইকে নিজের বুকের মাঝে টেনে নিল। অথয়ের বুক কাঁপছে, কেমন যেন অস্থির লাগছে। এই প্রথম রদ্রিকের সাথে এক বিছানায় শুয়েছে সে। মস্তিষ্ক অচল হয়ে যাচ্ছে। রদ্রিকের একটা হাত অথয়ের কোমরে, যা আলতো হাতে স্পর্শ করে যাচ্ছে ওকে। অথই নিজেই আরও একটু মিশে গেল রদ্রিকের বুকের মাঝে। এদিকে রদ্রিকের নেশাক্ত চোখ তাকিয়ে আছে অথয়ের দিকে। মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে গভীরভাবে, আদরে আদরে ভরিয়ে তুলতে ইচ্ছে করছে। রদ্রিক ধীর স্বরে বলে উঠল, অথই, হুম। একটুখানি ছুঁয়ে দেই তোমায়, রাগ করবে? কি সুন্দর আবদার! এই আবদার কি অথই ফিরিয়ে দিতে পারবে? অথই হাত বাড়িয়ে জড়িয়ে ধরল রদ্রিককে শক্ত করে, খামচে ধরল রদ্রিকের পিঠ। মৌনতা বজায় রেখেই রদ্রিককে সম্মতি দিয়ে দিল অথই। ও নিজেও চায় রদ্রিক তাকে ছুঁয়ে দিক। কোনো মেয়েই বা না চাইবে নিজের স্বামীর আদর সোহাগ ভালোবাসা পেতে। রদ্রিক অথইকে বালিশে শুয়ে দিল। অথই নিভু নিভু চোখে তাকিয়ে আছে। রদ্রিক চুমু খেলো অথয়ের কপালে। একে একে অধরে স্পর্শ দিল অথয়ের গালে, নাকে, চিবুকে। অথই রদ্রিকের গলা জড়িয়ে ধরেছে। রদ্রিক মাদকতার চাহনি নিয়ে তাকিয়ে আছে অথয়ের দিকে। অথয়ের ওই ভেজা গোলাপি ঠোঁট জোড়া দেখে শুকনো ঢোক গিলল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল অথয়ের অধর জোড়া। ছুঁয়ে নিজেই কেঁপে উঠল। এদিকে রদ্রিকের এহেন কাণ্ডে অথয়ের সারা দেহ কাঁপছে। রদ্রিক ঢোক গিলে বলে, এই ঠোঁট জোড়া আমায় বড্ড টানছে অথই, চেয়েও নিজেকে সামলাতে পারছি না। জোরে শ্বাস নিতে থাকা অথই রদ্রিককে নিজের আর একটু কাছে টেনে নিল। কাপা গলায় থেমে থেমে বলে উঠল, নিজের স্ত্রীকে ভালোবাসবেন, আমি তো আপনাকে আটকাইনি। রদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যা দেখে লজ্জায় চোখ বন্ধ করে নিল অথই। রদ্রিক কাল বিলম্ব না করে অধরে অধর মিলিয়ে দেয় অথয়ের। অথই ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল, খামচে ধরল রদ্রিককে। স্বামীর ভালোবাসার ছোঁয়ায় নিজেকে মাতিয়ে তুলল। রদ্রিক যেন প্রিয়তমার ওষ্ঠ সুধায় মত্ত হয়ে গিয়েছে, নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে সে। প্রেমময় দীর্ঘ চুম্বনে লিপ্ত হলো তারা। অনেকটা সময় কেটে গেল। অথই ঠিকঠাক শ্বাস নিতে পারছে না আর। তা উপলব্ধি করতে পেরে সরে আসলো রদ্রিক। দুজনই হাঁপাচ্ছে। রদ্রিক হাঁপানোর কণ্ঠে বলে, নেশা ধরে গিয়েছে বউ, এখন থেকে তো প্রতিদিন এই সুধা পান করতে হবে আমায়, না হলে যে আমি শান্তি পাবো না।
এমনিতেই প্রচুর লজ্জা পাচ্ছিল অথই, আর এখন রদ্রিকের এই কথায় আরও ভয়ানক লজ্জা পেল। সর্বমুখশ্রী লাল হয়ে গিয়েছে। রদ্রিকের বুকে আলতো আঘাত করলো সে। পরপর নিজের লজ্জা ঢাকতে রদ্রিকের বুকে মুখ লুকালো। রদ্রিক তৃপ্তির হাসি দিয়ে অথয়ের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, বলল, এখন ঘুমাও একটু। তারপর নিজেও চোখ বন্ধ করে নিল। অথয় কিছুক্ষণ হাঁসফাঁস করে ঘুমিয়ে গেল। রদ্রিক, ইহান, সাফাত, নীল, অনিক ওরা আড্ডা দিতে ব্যস্ত ভার্সিটির মাঠে। এমন সময় সেখানে আছে জেনি, সিয়া, মারিয়া। জেনি এখন আগের মতো নেই। সেদিনের পর থেকে রদ্রিকের ভয়েই হোক শান্ত হয়ে গিয়েছে। রদ্রিকের আশেপাশেও যায় না, আর অথয়ের সাথে তো ভুলেও না। এদিকে সিয়া সোজা হেঁটে গিয়ে দাঁড়ালো অনিকের সামনে। শান্ত চোখে অনিকের দিকে তাকিয়ে বলে উঠল, একটু আমার সাথে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। হঠাৎ সিয়া নিচ থেকে এসে অনিকের সাথে কথা বলায় অনিক একটু না অনেকটাই অবাক হয়েছে। তবে সেটা কাউকে বুঝতে দিল না। প্রত্যুত্তরে বলল, তুই আবার আপনি আপনি বলা শুরু করেছিস? আমি না বলেছি আগের মতো করেই আমাকে ডাকবি? সিয়া যেন তাচ্ছিল্যের হাসল। আগের মতো ডাকতে বললেই কি ডাকা যায়? তখন আমাদের মাঝে যে সম্পর্কটা ছিল আজ তার ছিটে ফোটাও নেই, তাই আগের সিয়ার মতো আমার মাঝে কিছুই পাবেন না আপনি। অনিকের তীব্র একটা কষ্ট লাগলো সিয়ার এহেন কথায়। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, এইভাবে বলছিস কেন? একবার সুযোগ দে। প্রমিস আর কখনো অভিযোগ করার সুযোগ দিব না। সিয়া কথাটা এড়িয়ে গেল। এখন এখানে বন্ধুদের মাঝে সে আর কোনো সিনক্রেট করতে চায় না। অনিককে একান্তভাবে সবটা বুঝতে হবে। না সে আগের সিয়া আছে, আর না সে অনিকের কাছে আর ফিরে যাবে। একবার কষ্ট পেয়ে অনেক কষ্টে নিজেকে সামলিয়েছে সিয়া। দ্বিতীয়বার আর একই কষ্টে সে নিতে পারবে না। তাহলে এইবার মরণ ছাড়া আর তার কোনো গতি থাকবে না। অনিকের ভালোবাসায় মত্ত হয়ে সে নিজের সবটা প্রায় খুইয়েই ফেলেছিল। ভাগ্যের জোরে সবটা আবার ফেরত পেতে সক্ষম হয়েছে। আবার সেই পেছন টানের দিকে ছুটতে গিয়ে নিজের বাবা মায়ের স্বপ্নগুলো সে বিসর্জন দিতে পারবে না। আর পারবে না সিয়া। সিয়া নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আপনি আসবেন কি না আমার সাথে সেটা বলুন, না হলে আমি চলে যাচ্ছি। অনিক বাইকের উপর বসা থেকে নেমে দাঁড়ালো। এক পলক বন্ধুদের দিকে তাকিয়ে বলল, চল। সিয়া সোজা হাঁটা ধরল। অনিকও ওর পিছু চলে গেল। ওরা যেতেই ইহান চিন্তিত স্বরে বলে, তোদের কি মনে হয় কি এমন কথা বলবে সিয়া? আর সিয়া কি কখনো অনিককে ক্ষমা করে ওর কাছে ফিরে আসবে? রদ্রিক ইহানের কথায় সুদূর আকাশের দিকে তাকালো, বলল, আমার মনে হয় না সিয়া কখনো অনিককে মেনে নিবে। হ্যাঁ, ক্ষমা করে দিতে পারে। আসলে ভালোবাসে তো, তাই ক্ষমা করে দিবে। হয়তো ক্ষমা করেও দিয়েছে, কিন্তু ওর কাছে কখনো ফিরে আসবে না। জানিস, মেয়েদের অনেক রূপ থাকে। তারা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজেদের সামলাতে পারে। কখনো কোমল, নরম, একেবারে তুলোর মতো, আবার সেই মানুষটাই একসময় শক্ত পাথরের থেকেও কঠিন হয়ে পড়ে। তাদের ভাঙা যে সবার সাধ্যের বাহিরে। এই জন্যই সময় থাকতে নিজের শখের নারীকে আগলে রাখো। আগলে রাখতে না পারলে তারা এতটাই দূরে চলে যাবে যে তাদের ছোঁয়ার সাধ্য তুমি শত চেষ্টা করেও পাবে না। রদ্রিকের বলা প্রতিটা কথা যেন ইহানের প্রতিটি নিউরনে ছড়িয়ে ছিটিয়ে গেল। রদ্রিকের প্রতিটি কথাই সত্যি। না, সে আর দেরি করবে না। যত দ্রুত সম্ভব রিধিকেও ওর মনের কথা বলে দিতে হবে। ও নিজেও বুঝতে পেরেছে রিধিও ওকে ভালোবাসে। তাই তো কারণে অকারণে ওদের বাসায় আসতো। আর তা যে ওকে দেখার জন্য, সেটা বোকা ও কখনোই বুঝতে পারেনি। এখন সে ভালোবাসে, রিধির ভালোবাসা বুঝতে পারছে। এদিকে রদ্রিকের কথাগুলো শুনে সাফাত দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠে তার কাতরতা স্পষ্ট। আমি বোধহয় সেই মানুষটার একজন। তোর কথাগুলোর সাথে পুরোটা না, তবে আংশিক মিল আছে। কারণ আমি যে একতরফা ভালোবেসেছিলাম, ও না সরি, ভালোবেসেছিলাম না, এখনও ভালোবাসি। তবে এখন আর তাকে পাওয়ার আশা করি না। শুধু দূর থেকে চাইবো সে যেন সুখে থাক, কারণ সে সুখে থাকলে আমি সুখী। সাফাতের কথায় যেন রদ্রিকের মনে হলো কেউ যেন ওর বুকে বাজেভাবে জখম করে দিয়েছে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। ও যদি আগে অথয়ের সম্পর্কে ওর বন্ধুদের বলে দিত, তাহলে আজ এমনটা হতো না। ওর বন্ধু এত কষ্ট পেত না। আচ্ছা, সে কি আসলে বড্ড স্বার্থপর হয়ে গিয়েছে নাকি না? না, সে এসব কি ভাবছে? এটা যে হবার নয়।
ও অথৈকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। অথৈকে ছাড়া যে ও বাঁচতে পারবে না, অথৈবিহীন জীবন যে ওর চাই না, এসব ভাবলেই তো ওর নিঃশ্বাস আটকে আসে। রদ্রিক দু হাতে ওর মুখ ঢেকে নিল। কি করবে ও? ঠিক কি করলে সবটা ঠিক হয়ে যাবে? কিভাবে সাফাতের কষ্ট কমাবে? হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে রদ্রিক ওর মুখশ্রী থেকে হাত সরিয়ে ফেলে। তাকিয়ে দেখে ইহান। রদ্রিকের লাল চোখ জোড়া দেখে ইহান ব্যস্ত হয়ে বলে, তুই কি ঠিক আছিস রদ্রিক? রদ্রিক আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে কোনো রকম বলল, আই এম ফাইন। শিওর? ইয়া। নীল অসহায় চোখে মারিয়ার দিকে তাকিয়ে আছে। আজ 3 দিন যাবৎ মেয়েটা ওর সাথে কথা তো দূরে থাক, ওর দিকে তাকাচ্ছে না। মারিয়া যে নিজেও ভালো নেই তা নীল খুব ভালোভাবেই জানে। মারিয়ার মলিন চেহারাই সবটা বলে দিচ্ছে ওকে। চোখের নিচে কালি পড়েছে, চোখ জোড়া ওর লাল হয়ে আছে। নীল শুকনো ঢোক গিল, ধীর পায়ে এগিয়ে গেল মারিয়ার কাছে। গলা ধরে আসছে ওর, বহু কষ্টে বলে উঠল, মা মারিয়া, একবার আমার কথাটা আর বলতে পারল না নীল, কারণ তার আগেই মারিয়া বলে ওঠে, জেনি, তুই কি যাবি আমার সাথে? আমি ক্লাসে যাচ্ছি, কিছু নোটস করব। হ্যাঁ চল। জেনি সম্মতি দিতেই মারিয়া নীলের বিন্দুমাত্র তোয়াক্কা না করে চলে গেল। নীল অসহায় চোখে মারিয়ার যাওয়ার পানে তাকিয়ে আছে। কি করবে ও? এইদিকে ওদের দুজনের মাঝে এমন দূরত্ব দেখে রদ্রিক এগিয়ে গেল নীলের কাছে। গম্ভীর স্বরে নীলের উদ্দেশ্যে বলল, তোদের মাঝে আবার কি হয়েছে? 2-3 দিন যাবৎ দেখছি আমি মারিয়া তোর আশেপাশেও আসছে না, এমনকি তুই ওর কাছে গেলেও ও তোর থেকে দূরে চলে যায়। সমস্যাটা কি তোদের? রদ্রিকের কথায় নীল রদ্রিককে হুট করে জড়িয়ে ধরল। নীলের প্রচুর কান্না আসছে। নীল ভেজা কণ্ঠে বলল, আমি কি করব দোস্ত? মারিয়া যে আমার হবে না, ওকে আমার কাছে এনে দে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। রদ্রিক 2 হাতে নীলকে জড়িয়ে ধরল। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কিন্তু মারিয়া তো তোরই, তাহলে এসব বলছিস কেন? কারণ ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে, সামনের সপ্তাহে নাকি আকদ করিয়ে রাখবে। নীলের এহেন কথায় ইহান আর সাফাতও দ্রুত পায়ে কাছে আসলো। ইহান অবাক হয়ে বলে, মানে কি বলছিস এসব? আর তুই আমাদের জানালি না কেন? আর তাছাড়া তুই কিছু করিসনি? নীল রদ্রিককে ছেড়ে দিল। চোখের কোণের জলটুকু মুছে বলে, আমি কি বলবো বল ইহান? কোনো মেয়ের বাবা কি চাইবে আমার মতো বেকার ছেলের কাছে তার মেয়েকে তুলে দিতে? কিন্তু তুই তো একেবারে ফেলনা না। আমরা অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিব, আর বেশি দিন নেই। আর 1 বছর মাস্টার্স করতে পারলেই তো তুই ভালো একটা চাকরি পাবি। তাছাড়া তোর বাবার নিজেরও তো ব্যবসা আছে, তুই চাইলে সেখানেও জয়েন হতে পারিস। তোদের ফ্যামিলি ওয়েস্ট ডেমোলিশন ফ্যামিলি। নীল করুণ গলায় বলে, সেটা ওর বাবা মানলে তো। ওর বাবা উচ্চবিত্ত এক ফ্যামিলির ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে নিয়েছে। এখন মারিয়ামাই বলেছে ওর বাবার সাথে কথা বলতে। তোরাই বল, আমি কিভাবে যাব ওর বাবার কাছে? ওর বাবা এমন বড়লোক ফ্যামিলির ছেলের কাছে মেয়ে বিয়ে না দিয়ে আমার কাছে দিবে? নীলের কথা শুনে রদ্রিক রেগে গেল। রাগী গলায় বলে, তুই এসব মারিয়াকে বলেছিস আর সেজন্যই ও রেগে আছে? নীল কোনো জবাব দিল না, মাথা নিচু করে নিল। আর নীলের নীরবতাকেই সম্মতি হিসেবে ধরে নিল রদ্রিক। রদ্রিক তেড়ে গিয়ে নীলের শার্টের কলার চেপে ধরল। আগুন ঝরা চোখে তাকিয়ে বলে, তোর মতো ভীতুদের কখনো ভালোবাসতে নেই। যখন ভালোবাসার মানুষটিকে আপন করে নেওয়ার জন্যে পরিস্থিতির সাথে মোকাবেলায় যদি না করতে পারিস, তাহলে ভালোবাসতে যাস কেন? কেন একটা মেয়েকে মিথ্যে আশা দিয়ে দিনের পর দিন ধোঁকা দিয়ে রাখিস? যখন ভালোবেসে ভালোবাসার মর্যাদা দিতে পারিস না, তখন ভালোবাসার দাবি নিয়ে কেন গেলি? বল কেন গেলি? ইহান আর সাফাত টেনে আনলো রদ্রিককে। রদ্রিক বড় বড় শ্বাস নিচ্ছে রাগে। ইহান বলল, মাথা ঠান্ডা কর রদ্রিক, রাগলে চলবে না। রদ্রিক দাঁত খিচে বলে, তুই বলছিস আমায় রাখতে না। ও মারিয়ার বাবার কাছে মারিয়ার হাত চাওয়ার সাহসটুকু করতে পারছে না, তাহলে ও কেন মারিয়াকে ভালোবাসলো? নীল অসহায় গলায় বলে, ভালোবাসা কোনো কারণ নিয়ে হয় না রদ্রিক, এমনই হয়ে যায় ভালোবাসা, আর সেটা হয় মন থেকে। রদ্রিক চিৎকার করে বলে, ও তুই এখন আমাকে জ্ঞান দিবি? ভালোবাসলে কখনো ভীতু হতে নেই, ভালোবাসলে বুকে সাহস রাখতে হয়, যা তোর নেই। তার মানে তুই মারিয়াকে কখনো ভালোবাসিসনি? রদ্রিক। কি রদ্রিক? চিল্লাবি না। যদি সত্যি মারিয়াকে ভালোবাসিস তাহলে এই মুহূর্তে আমার সাথে যাবি মারিয়ার বাড়িতে, আর গিয়ে
ওর বাবাকে বলবি তুই মারিয়াকে ভালোবাসিস আর ওকে বিয়ে করতে চাস। কি পারবি? যদি এটা পারিস বলতে, আমি নিজে যে করি হোক তোর সাথে মারিয়ার বিয়ে দিব। তুই শুধু এইটুকু বল। তেজি কণ্ঠে রদ্রিকের বলা প্রতিটা কথাই যেন নীল সাহস পেল। দৃঢ় গলায় বলে, হ্যাঁ পারবো। তাহলে চল। সাফাত বলে, অনেককে ফোন করে আসতে বলি। রদ্রিক 2 হাতের চুল পেছনের দিকে ছেলে দিয়ে বলে, অনেককে বলার দরকার নেই, ও সিয়ার সাথে আছে। ওদের একান্তে ছেড়ে দে, ওদের ব্যাপারটাও সিরিয়াস। এইভাবে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমরা পরে এসে ওকে বুঝিয়ে বলবো।